নমস্কার, 221 হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন তালদিঘির গল্প। তালদিঘির গল্প নয়, তালদিঘি জগতের গল্প। একটু বুঝিয়ে বলি, না হলে কেউ কেউ ভুল বুঝবেন। আজ আপনারা যেই গল্পটা শুনবেন সেটা তালদিঘি গ্রামের বা তার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত গল্প নয়। এটা একটা কাল্পনিক জগৎ, মানে তালদিঘির জগৎ বা ইউনিভার্সের অন্তর্গত একটা ভিন্ন গল্প। মানে আমাদের যেই কল্পনার জগতে তালদিঘি গ্রামটা রয়েছে, এটাও সেই জগতেরই একটা গল্প। তালদিঘি তো আসলে সিরিজ নয়, একটা গোটা জগৎ। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। চলুন তাহলে আজ সবাই মিলে তালদিঘির জগতের একটা অন্য দিক আবিষ্কার করে আসি। আজ আপনারা শুনবেন সুকান্ত দাসের লেখা তালদিঘি অডিওভার্সের একটি অন্যরকম গল্প, এক শীতের রাতে। গল্প পাঠে আমি প্রত্যয়, বিধু ও রমাকান্তর ভূমিকায় সুমিতেন্দ্র, নিমাইয়ের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, গদাধরের ভূমিকায় প্রীতম, গদাধরের বউয়ের ভূমিকায় অনন্যা। তাহলে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে জমিয়ে বসুন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, এক শীতের রাতে। ঘরের দরজা জানলা সব বন্ধ থাকলেও কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া ভেতরে এসে ঢুকে আমাদের মাঝে মাঝে কাঁপিয়ে দিচ্ছিল। বিছানার উপর বসে গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিয়ে বললাম, এবারে ঠান্ডাটা যেন আগের থেকে একটু বেশি পড়েছে, তাই না বিধুবাবু? আমার কথায় বিধুবাবু একটু নড়ে চড়ে বসলেন। নড়ে চড়ে বসতে গিয়ে তার মুখ থেকে একটা ব্যথার শব্দ বাইরে বেরিয়ে এলো। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, কি ব্যাপার বিধুবাবু, বাতের ব্যথাটা আবার বাড়লো নাকি? আরে আমাদের তো সব সময় বাড়িতে বসে কাজকর্ম, বাইরে কোথাও তো তেমন যাওয়া হয় না। নেহাত আপনি এসেছেন শুনে আপনার সাথে দেখা করতে এলাম। আসলে আসার সময় রাস্তায় টোটোর এত ঝাঁকুনি যে কোমরের ব্যথাটা আবার নতুন করে চাগার দিয়ে উঠেছে। রতনকে বলবো নাকি একটু তেল মালিশ করে দিতে? তেল মালিশ করলে ব্যথাটা কিন্তু কমে আসতে পারে। আরে বাগুই মশাই, ওসব বাতের ব্যথা একটু এই বয়সে হয়, ও ঠিক কমে যাবে। কিন্তু অনেক রাত হলো তো, এবার একটু শোয়ার ব্যবস্থা করলে ভালো হতো না? আরে আর শোয়ার ব্যবস্থা করতে হবে না, এমনিতেই রাত অনেক হয়েছে, প্রায় 2টো বাজতে চললো মনে হয়। আর কয়েক ঘন্টা পরেই তো ভোর হয়ে যাবে। তারপর না হয় বেরিয়ে পড়বো। সকালের দিকে ওই কাছারি পুকুর পাড়ে গেলে বেশ খেজুর রস পাওয়া যাবে। তাই একটু খেজুর রসের জন্য জেগে থাকুন না বিধুবাবু আর বাগুই মশাই। এতদিন পর গ্রামে এলেন, আমার কিন্তু ভালো লাগবে না বাগুই মশাইকে খেজুর রস খাওয়াতে না পারলে। বাতের ব্যথাটা বোধহয় আরও বেড়েছে। আর জেগে থাকতে পারছি না যে বাগুই মশাই। এভাবে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে বরং একটা গল্প বলুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ বাগুই মশাই, আপনি তো ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছেন, তা একটা বেশ ভালো ভূতের গল্প বলুন তো। তার কথায় আমি হেসে উঠলাম। ভূতের গল্প বা ভয়ের গল্প আমার খুব একটা জানা নেই, তবে এমন অনেক গল্প আমার জানা আছে যেগুলো কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমার কাছে নেই। ওদের কথায় একটু চুপ করে থেকে বললাম, আমার কাজ বুঝলেন তো ইতিহাস নিয়ে। ইতিহাসের এমন পুরনো অনেক চাপা পড়ে যাওয়া ঘটনা নিয়ে আমায় কারবার করতে হয়। অবশ্য তার জন্য আমার যেমন এখানে ওখানে যেতে হয়, তেমন পুরনো দিনের অনেক কিছু জিনিসপত্র নাড়াচাড়া করতে হয়। যেমন ধরুন, পুরনো দিনের কোনো রাজা প্রজাদের গুপ্তধন, তাদের সিংহাসন, মাথার মুকুট, এইসব আর কি। এসব তো অতি সাধারণ।
এমন অনেক জমিদার বাড়ি আছে যেখানে গেলে অনেক কিছুই দেখা যায়, যেগুলো অতি সাধারণভাবে আপনারা কোথাও দেখতে পাবেন না। বিধুবাবু কিন্তু অনেকক্ষণ থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বোধহয়। তার মুখ থেকে শব্দগুলো বেরিয়ে এলেও তিনি কোনোভাবে বিছানার এক পাশে দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন। তাকে দেখে বললাম, ও বিধুবাবু, এই টোটো চেপে গ্রামের পথে আসতে গিয়েই কি বাতের ব্যথা বাড়িয়ে ফেললেন? তাহলে ভাবুন, আগেকার দিনে ঘোড়ার গাড়ি হলে কি করতেন। সে ঘোড়ার গাড়িতে এত ঝাঁকুনি হতো যে যাদের ঘোড়ার গাড়িতে চড়ার অভ্যাস নেই তারা চেপে বসলে কপাক ডিগবাজি খেতে হতো, তার ইয়ত্তা নেই। আমার কথায় সকলেই হেসে উঠল। নিমাই বাবু কিন্তু অনেকক্ষণ থেকে আমার দিকে তাকিয়েছিলেন, বুঝতে পারছিলাম একটা গল্প না হলে সে থামবে না। এর আগেও আমি অনেক গল্প তাদের বলেছি, তবে বিধুবাবু এই প্রথমবার আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তবে শুধু দেখা করতে নয়, জমি জমা সংক্রান্ত একটা ব্যাপারেও আমার সাথে তার আলোচনা করার ছিল। এবার কিন্তু দুজন মিলেই আমায় চেপে ধরল একটা গল্প বলার জন্য। আরে বাগুই মশাই, আপনি তো আগেও আমাদেরকে অনেক গল্প বলেছেন। আজও একটা বলুন না। বিধুবাবু এত দূর থেকে এসছে আপনার কাছে, সেই তালদিঘি থেকে। একটা গল্পের আমেজ যে তৈরি হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম। এখন গভীর রাত, ঘরের জানালা দরজা বন্ধ, বিছানার উপর আমরা চারজন বসে রয়েছি। বাইরে চারিদিক নিস্তব্ধ, কেবল মৃদু ঝিঝির ডাক আর দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে গ্রামের বাইরের দিকে জঙ্গল থেকে শিয়ালের কোরাস। এদিকে লোডশেডিং, জানালার তাকে আর কাঠের টেবিলটার উপর দুটো হ্যারিকেন আমাদের মুখের ওপর কমলা হলদে আলো ফেলেছে। ঘরের ভেতরে আমাদের কথা ছাড়া আর কোনো শব্দ নেই। ঘোড়ার গাড়ির কথা বলতে গিয়ে অনেক দিন আগের একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল। মনে মনে সেটাই গুছিয়ে নিয়েছিলাম। বিধুবাবু বলে উঠলেন, বাগুই মশাই, সবাই যখন বলছে তাহলে একটা গল্প শোনান না দেখি। গল্পে গল্পে যদি রাতটা কেটে যায়, ভোরবেলা খেজুরের রস খেতেও যাওয়া যাবে। না হলে এই ঠান্ডায় আর বাতের ব্যথায় চুপ করে বসে থাকতে পারছি না যে। বেশ বেশ। এই গেল দশমীতে আমাদের গ্রামে সে কি বিদঘুটে কাণ্ড জানো তো। আমার নিজের ছোট বৌমা শেফালি, তার তো একেবারে প্রায় যায় অবস্থা আর কি। হ্যাঁ, সে কথা শুনেছি। ওই সীতাহারের ব্যাপারখানা তো। হ্যাঁ, তা এখন সে কেমন আছে? এখন একেবারে সুস্থ স্বাভাবিক। আমাদের ওখানকার ঘোষেদের মেয়ের সেবা শুশ্রূষায় এ যাত্রা সে বেঁচে গেল। দিনরাত এক করে খেটেছে মেয়েটা, ওর মতো মানুষ হয় না। গ্রামের সবার আপদে বিপদে আছে। তা বাগুই মশাই, ওরম একটা গল্প বলুন না। আমি বুঝতে পারলাম এবার একটা গল্প বলতেই হবে, তাই কিছুক্ষণ চুপ থেকে আমি বলতে শুরু করলাম। তখন ইতিহাসবিদ হিসেবে আমি বেশ নাম করেছি। ভারতবর্ষের অনেক স্থানে ঘুরে পুরনো জমিদার বাড়ি কিংবা ইতিহাসের স্পর্শ লেগে থাকা এমন অনেক ঘটনা পুনরুদ্ধার করতে পেরেছি। এমন অনেক কথা আমার লেখার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আনতে পেরেছি, যা সকলের চোখের আড়ালে পড়েছিল। এমন ভাবেই একবার শুনতে পেলাম গৌর হরিপুরের জমিদার বাড়ির কথা। সে খবরটা আমায় দিয়েছিল আমার এক সহকর্মী বিপিন হালদার।
বিপিন হালদারের বয়স আমার চেয়ে তখন বেশ খানিকটা কম। গায়ের রক্ত গরম, উঠতি একজন ইতিহাসবিদ। তার পড়াশোনা বেশ বিশদ। তার বেশিরভাগ পড়াশোনা ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ইতিহাস নিয়ে। গৌরহরিপুরের কথাটা তার কাছে জানতে পেরে একদিন সিদ্ধান্ত নিলাম ওখানে যাব আমি। তবে হাতে বেশি সময় নেই, হাতে রয়েছে সপ্তাহখানে। তারপর আমায় যেতে হবে আসামের কাছে 12 ভূঁইয়াদের সময়কার এক মন্দিরের হারিয়ে যাওয়া ইতিহাসের ব্যাপারে খোঁজ খবর নিতে। এই সমস্ত কাজে তখন আমায় পশ্চিমবঙ্গের পুরাতত্ত্ব বিভাগ, এমনকি ভারতবর্ষের পুরাতত্ত্ব বিভাগের বেশ কিছু লোকজন, ইতিহাসের কিছু অধ্যাপক, এমনকি নৃতত্ত্ববিদ কিছু মানুষ সাহায্য করত। আসলে আমার কাজ ছিল খবর খুঁজে বার করা। তারপর সেখান থেকে তারা নিজেদের মতো কাজ করত। একরকম বলতে পারেন ওই প্রাথমিক খবর সংগ্রহ করার কাজটাই আমি করতাম। তা হিসেব করে একদিন গিয়ে পড়লাম গৌরহরিপুরে। এক সময়কার জমজমাট পাট শিল্প কেন্দ্র গৌরহরিপুর কিন্তু তখন একদম প্রত্যন্ত গ্রাম। আমি যখন সেখানে গিয়ে পড়েছি তখনও সেখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা আসেনি। কথায় বলতে গেলে সে এক ক্ষয়িষ্ণু জনপদ। তা আজ থেকে প্রায় বছর 20 আগের কথা বলছি। গৌরহরিপুরে যে জমিদার বাড়িতে আমি গিয়ে উঠলাম, সেই জমিদার বাড়িতে জমিদারের বংশধররা আর ওখানে থাকেন না। তাদের মধ্যে অনেকেই চলে গেছে বাইরে, অনেকেই গিয়ে পড়েছে কলকাতার কাছে। জমি জমা যা সমস্ত ছিল তা সবটাই বিক্রি হয়ে গেছে। শুধু জমিদার বাড়িটা আর তার সংলগ্ন কিছু দেবত্ব জমি আছে। সমস্ত কিছু দেখাশোনা করার জন্য সে বাড়িতে একজন কেয়ারটেকার আর তার স্ত্রী থাকত। মনে হয় সেই গ্রামেরই কেউ। আমার কাছে সেখানে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অনুমতিপত্র ছিল। তা সেখানে গিয়ে গদাধর, অর্থাৎ সেই কেয়ারটেকার লোকটিকে দেখাতেই সে বেশ উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ, আপনাদের মতো জ্ঞানী মানুষরা এখানে এলেই তো আমাদের এই জমিদার বাড়ির ইতিহাসের কথা সকলই জানতে পারবে। আমাদের এই জমিদার বাড়িতে এখনো এমন অনেক কিছু আছে যা যা বাইরের কেউ জানে না। জমিদার বাবুর ব্যবহার করা অনেক মূল্যবান জিনিস এখনো এইখানে আছে, বুঝলেন কি না স্যার? আপনি অনেক দূর থেকে এইছে, আপনার জল তুলে দিচ্ছি, পেছনে কুয়ো আছে, আপনি যান, স্নানটা সেরে নিন, তারপর খাওয়া দাওয়া করে না হয় আপনি জমিদার বাড়িখানা দেখবেন। এখানে দেখার মতো অনেক জিনিস আছে স্যার, আপনি একদিনে শেষ করতে পারবেন না। একটানা এতটা কথা বলে সেই লোকটি আমার ব্যাগপত্র নিয়ে চলে গেল জমিদার বাড়ির একটা ভেতরের ঘরে। বাইরে দাঁড়িয়ে জমিদার বাড়িটা আমি ভালো করে দেখেছিলাম। বাড়িটা দোতলা, সামনে পেছনে সমস্ত মিলিয়ে 20 খানেকের উপর ঘর। সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা। বাড়ির চারপাশে ভারী পাঁচিল দিয়ে ঘেরা। তবে সেই পাঁচিল এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়েছে। প্রাচীরের ফাঁক ফোকর দিয়ে জন্ম নিয়েছে শ্যাওলা সবুজ গাছ আর বট অশ্বত্থের চারা। জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখতে লাগলাম। আসলে ইতিহাসের সাথে আমার একটা একাত্ম যোগ রয়েছে।
কোনো প্রাচীন নিদর্শনের সামনে গিয়ে দাঁড়ালে মনে হয় সেই ইতিহাস যেন আমার সাথে কথা বলতে চাইছে। গায়ের সমস্ত লোম যেন খাড়া হয়ে আসে। মনে হয় ওই বাড়ির ইট পাথরের দেওয়ালে কান পাতলে ইতিহাসের অনেক না বলা গল্প শুনতে পাবো। মনে হয় যেন এক্ষুনি ওই দেওয়ালের নোনা ধরা ইটের ফাঁক থেকে বেরিয়ে এসে কেউ চিৎকার করে তাদের অতৃপ্ত বাসনার গল্প আমায় বলবে। সেভাবেই তাকিয়েছিলাম জমিদার বাড়িটার দোতলায় সামনের বারান্দাটার দিকে। গদাধর ব্যাগ ভেতরে রেখে এসে আমায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, স্যার, ও স্যার, ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? গদাধরের গলাটা শুনে চমকে উঠলাম। এই দিনের আলোয় চারপাশ ভেসে যাচ্ছে, আর এমন রোদ ঝলমলে সকালে গদাধরের দিকে তাকাতেই দেখতে পেলাম তার দুটো চোখে যেন রাজ্যের ভয় এসে জমা হয়েছে। সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। গদাধরের চেহারাটা খুব একটা বলার মতো নয়। গায়ের রং শ্যামলা, একটু মোটার দিকে, মাথার চুল ছোট, দুটো কুতকুতে চোখ, গালের কাছে একটা সামান্য কাটা দাগ। একটা গামছা তার কাঁধের ওপর, সেটা সেখানে সবসময় থাকে বলেই মনে হলো। পরনে খাটো করে ধুতি আর গায়ে একটা সস্তার জামা। গদাধরকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আমার কিন্তু কেমন অবাক লাগলো। হঠাৎ করে আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে গদাধর ভয় পেল কেন? একটু সামলে নিয়ে বললাম, গদাধর, কি হলো বলো তো? তুমি তুমি হঠাৎ করে এমন ভয় পাচ্ছ? গদাধর কিন্তু আমার দিকে এগিয়ে এলো। তারপর মুখ তুলে দোতলার সেই ব্যালকনিটার দিকে তাকিয়ে কি যেন দেখছিল। মনে হলো সে যেন উপরে ব্যালকনিটার দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। অনেকক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকার পরে আমি কেমন যেন চমকে উঠলাম। এগিয়ে গিয়ে গদাধরের কাঁধের উপর একটা হাত রাখতে বেচারার শরীরটা থরথর করে কেঁপে উঠল। এই কি হলো বলো তো? তুমি তো আমায় কিছুই বলছো না। ওভাবে ব্যালকনির দিকে তাকিয়ে কি দেখছো? গদাধর যেন কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। বলল, কিছু না স্যার, এখানে এইছেন, ঘুরে সব কিছু দেখবেন, ভালো কথা। তবে তবে এই সন্ধ্যের পর এখানে বাইরে থাকবেন না। সন্ধ্যের পর এখানে বাইরে থাকাটা ঠিক নয়। এবার কিন্তু গদাধরের কথা শুনে আমার হাসি পেল। আগেও এমন অনেক জায়গায় আমাকে যেতে হয়েছে, সেখানেও আমি এমন অনেক কথা শুনেছি, তবে কোথাও কিছুই হয়নি। তাই বললাম, আচ্ছা আচ্ছা, সে না হয় বাইরে আসবো না। খাবার ব্যবস্থা কি আছে বলো তো? আশেপাশে তো তেমন কিছু দেখলাম না। রান্নাবান্না কি তুমি করেছো? মানে আমি আসবো তার খবর ছিল তোমার কাছে? গদাধর এবার হাসল, বলল, না, তা ছিল না। তবে আপনি আসার পরে বউকে রান্না করতে বলেছি স্যার। খাবার অসুবিধে আপনার হবে না। বাড়িতে ঢোকার পথে বাইরের দিকে একটা ছোট্ট চালাঘর মতো দেখেছিলাম, তবে সেদিকে খেয়াল পড়েনি। এখন দেখলাম সেখানে বড় প্লাস্টিকের ত্রিপল দিয়ে কিছু একটা ঢাকা রয়েছে। সেদিকে দেখিয়ে বললাম,
গদাধর, ওটা কি গো? কথাটা শুনে গদাধরের মুখে হাসি ফুটল। সে আস্তে আস্তে এগিয়ে গেল সেই দিকে। তারপর সেই বড় ত্রিপলটা অল্প তুলে ধরতেই দেখতে পেলাম পুরনো আমলের সরু কাঠের চাকা। তলায় চাপা দেওয়া রয়েছে একটা আস্ত ঘোড়ার গাড়ি। খুব স্বাভাবিকভাবেই ঘোড়ার গাড়িটা বেশ পুরনো। গাড়ির এখানে ওখানে রং কেমন ম্লান হয়ে চালটা উঠে গেছে, এদিকে ওদিকে ভেঙে পড়েছে। গদাধর গাড়িটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, এটা ওই শেষ জমিদারের গাড়ি ছিল স্যার। উনি ছিলেন 3 ভাইয়ের মধ্যে ছোট। এই গাড়িটি নিজের প্রাণের চেয়েও নাকি বেশি ভালোবাসতেন। সেই সব স্বাধীনতারও 10-20 বছর আগেকার কথা। ওনার একমাত্র ছেলে শহরে চলে গিয়েছিল। এখন তার ছেলে, যে আর কি এখন বংশধর, সে থাকে ওই চন্দননগরে। মাঝে মধ্যে আসে, গাড়িটাকে রেখে দিয়েছে। তবে আবার কিছু একটা বলতে গিয়ে গদাধর থেমে গেল। ভেতর থেকে একটা মহিলার গলা শোনা গেল। কি গো, বলি শুনছো? বাবুকে স্নান করে নিতে বলো, এইদিকে রান্না চইরে দিয়েছি। কানে গেল তো? হ্যাঁ, সাবধান বাবু, এই রাতের বেলা এদিকে যে কুয়াশা নামে তা ভালো নয়। কথার মাঝখানে বিধুবাবু বলে উঠলেন, ঘোড়ার গাড়ি তো দেখলেন, কিন্তু ঘোড়া কি ছিল ওই জমিদার বাড়িতে? না বিধুবাবু, শুধু গাড়িটাই ছিল, ঘোড়া কিন্তু ছিল না। যাই হোক, তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে সেদিন বিকেলের দিকেই ওই জমিদার বাড়ির ভেতরের একটা ঘরে জমিদারের রেখে যাওয়া বেশ কিছু দামি আর পুরনো জিনিসপত্র দেখলাম সেই জমিদারের বসার একটা দামি সিংহাসন, তাছাড়া তার ব্যবহার করা দামি পোশাক, অস্ত্রশস্ত্র, পুরনো দিনের আঁকা বেশ কিছু ছবি, আরো অনেক কিছুই দেখলাম। তবে এই সবের ব্যাপারে ভালো তথ্য সংগ্রহ করতে গেলে কাছারি বাড়ির নথিপত্র, দলিল দস্তাবেজ নিয়ে একবার বসা দরকার। দেখতে দেখতেই একরকম সন্ধ্যা হয়ে এলো। দেখাশোনা সেরে আমার জন্য বরাদ্দ ঘরে গিয়ে বসেছি। গদাধর আমার ঘরে এলো। তাকে দেখে বললাম, আচ্ছা গদাধর, এখানে তো এত কিছু রয়েছে, তোমার একা থাকতে এখানে ভয় করে না? যদি কেউ এ বাড়িতে চুরি করতে আসে? আসবে না স্যার, আসবে না। জমিদার বাবু এখনো এ বাড়িতে থাকেন মাঝে মাঝে রাতের বেলা। তাকে ওই দোতলার ওই জুল বারান্দাতে দেখা যায়। গদাধরের কথা শুনে এবার কিন্তু আমি অবাক হয়ে গেলাম। লোকটা যে মিথ্যে কথা বলছে সেটা মনে হলো না। সে কি গদাধর, কি করে? এটা গৌর হরিপুর স্যার। এখানে এমন অনেক কিছুই ঘটে যেগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না। 2 দিন তো আসে, হয়তো দেখতেই পাবেন। তবে ওই আরও একটা ব্যাপার কিন্তু এখানে হয় স্যার, সেটা আপনাকে এখন বলবো না, পরে আপনি নিজেই বুঝতে পারবেন। ওই ঘোড়ার গাড়িটা ভালো করে দেখেছিলেন তো? গদাধর আর কিছু বলল না, একটা রহস্যময় হাসি হেসে চলে গেল। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে শুয়েছি। ইচ্ছে ছিল কালকের দিনটা কাছারি বাড়িটা ঘুরে দেখব। আমায় আরো একটা খবর কিন্তু বিপিন, সেই আমার সহকর্মী, দিয়েছিল। তবে সেটা আমি তখনও কেমন যেন
বিশ্বাস করতে পারি। আমার বিশ্বাস না হলেও কেমন যেন মনে হচ্ছিল রাতের বেলা কিছু একটা ঘটতে চলেছে। আপনার এমন কেন মনে হচ্ছিল বলুন তো বাগুই মশাই, যে রাতের বেলা কিছু একটা ঘটবে? আর আপনাকে সেই লোকটা, মানে যে গৌর হরিপুরের খবর দিয়েছিল, সে কি বলেছিল? আরে বাগুই বাবুকে বলতে দাও না, আগে আগে কেন প্রশ্ন করো বলো তো? গল্পের আমেজটাই নষ্ট করে দিচ্ছে। আপনি বলুন তো। আরে আপনারা শুনুন, গল্পের আসলটাই তো এখনো বাকি আছে। এতক্ষণ ধরে যা বলে চলেছিলাম সেটা আসলে গল্পের গৌরচন্দ্রিকা। এটুকু না বললে গল্পটা শুনতে আপনাদের ভালো লাগতো না। যদি বলি হঠাৎ করে রাতের বেলা অন্ধকারে একটা কালো ছায়া আমার সামনে এসে পড়ল, তাহলে কি আপনার শুনতে ভালো লাগবে? তার আগে আমি কি করে সেখানে পৌঁছলাম সেটা বলতে হবে। তেমনি গল্পে ভয়ের জন্য আগে গৌরচন্দ্রিকাটা হেলা ফেলা করলে চলবে না। তারপর যা বলছিলাম, নিজের ঘরে রাতের বেলা ঘুমিয়ে রয়েছি। আমার যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা দোতলায়। সেই দোতলার ঘর থেকে বারান্দাটা কিন্তু খুব একটা দূরে নয়। রাতের বেলা কেমন যেন অস্বস্তিতে ঘুম হচ্ছিল না। তখন শীতের সময় ঠান্ডা হাওয়া বন্ধ জানলা দরজা ভেদ করে কোথা থেকে যে ঘরে এসে ঢুকছে সেটা ঠাউর করে উঠতে পারছি না। তবে আমি প্রস্তুত হয়ে এসেছিলাম। ব্যাগের মধ্যে একটা গরম শাল ছিল। যদিও গদাধর কিন্তু বেশ ভালো ব্যবস্থা করে দিয়েছিল গায়ে দেওয়ার জন্য। একটা কম্বল কোথা থেকে যেন জোগাড় করেছিল। সেই গরম কম্বলের ভেতর থেকেও ঘুম যখন এলো না, তখন ঘুমের আশা ছেড়ে দিয়ে শালটা গায়ে জড়িয়ে ঘরের জানালাটা অল্প খুলে বাড়ির পেছনের দিকটায় অন্ধকারে তাকিয়ে দেখতে লাগলাম। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আবার বিছানায় গিয়ে শুয়ে পড়তে যাব, এমন সময় একটা অদ্ভুত গন্ধ পেলাম। যেন মনে হলো একটা যেন মিহি আতরের গন্ধ কোথা থেকে ভেসে আসছে। এই বাড়িতে প্রায় আমি দুপুর থেকে রয়েছি, কিন্তু এমন গন্ধ আমি এর আগে পাইনি। হঠাৎ করে এই গন্ধটা কোথা থেকে ভেসে এলো। প্রথমে মনে হলো বাড়ির কোথাও হয়তো রাতে ফোটা ফুলের গাছ রয়েছে। সেই গন্ধ হাওয়ায় ভেসে আমার নাকে এসে পড়েছে, কিন্তু ঘরের দরজা জানলা বন্ধ। তাহলে সেই গন্ধ এলো কোথা থেকে? অন্ধকার ঘরের কোণে একটা হ্যারিকেন অল্প আলোয় জ্বলছে। হঠাৎ করে মনে হলো ঘরের মধ্যে কে যেন এসে পড়েছে। একটা ভারী জুতোর খটখট শব্দ, আর সেই জুতোর শব্দের সাথে একটা লাঠির শব্দ। যেন মনে হলো ভারী জুতো পায়ে কেউ লাঠি ঠুক ঠুক করে আমার ঘরের মধ্যে কোথাও হেঁটে চলেছে। কে ওখানে? কে ঘরের মধ্যে? গদাধর? গদাধর? গদাধরের কিন্তু গলার শব্দ ভেসে এলো না। আমি ঘরের মধ্যে এদিক ওদিকে তাকালাম, আর তাকাতেই মনে হলো ঘরের এক পাশে একটু আগে যে জানলার কাছে আমি দাঁড়িয়েছিলাম সেই জানলাটা হঠাৎ করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘরের
ঘরের কোণে থাকা হ্যারিকেনটা থপ করে নিভে গেল। অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম অন্ধকার ঘরের মধ্যে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বন্ধ ঘরের মধ্যে কেউ এলো কি করে, আর সেই মিহি আতরের গন্ধটাই বা আসছে কোথা থেকে? একটু পরেই মনে হলো গন্ধটা ঘরের ভেতর থেকে নয়, আসছে বাইরে থেকে। আর সেই লাঠি ঠক ঠক আর জুতোর শব্দটাও যেন আসছে বাইরের বারান্দার দিক থেকে। হঠাৎ করেই গদাধরের বলা সেই কথাটা আমার মনে পড়ে গেল। জমিদার বাবু এখনো মাঝে মাঝে ফিরে আসেন, ওর ওপরের বারান্দায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমি ইতিহাস নিয়ে চর্চা করলেও ভূতে কিন্তু বিশ্বাস করতে পারি না। আমার কাছে ভূত মানে অতীত, যে ঘটনা অতীতের কোনো এক সময় ঘটে গেছে সেই ঘটনার পুনরাবৃত্তি। হঠাৎ করে মনের মধ্যে কেমন যেন একটা প্রবল উত্তেজনা অনুভব করলাম, তাই সামনে এগিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে ফেললাম। অন্ধকার থেকে একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে ঝাপটা দিল, আর সেই ঠান্ডা হাওয়ার সাথে মিহি আতরের গন্ধটা আবার পেলাম পলকের জন্য। মনে হলো বারান্দার কাছে একটা ছায়ামূর্তি এতক্ষণ দাঁড়িয়েছিল। আমায় দেখতে পেয়েই চোখের সামনে আস্তে আস্তে যেন হাওয়ায় মিশে গেল। সে কি, জলজ্যান্ত একটা মানুষ আপনার চোখের সামনে হাওয়ায় মিশে গেল? আকাশে চাঁদের আলো ছিল না? সেই চাঁদের আলোয় তেমন কিছু দেখতে পাননি? চাঁদের আলো ছিল, কিন্তু সেই চাঁদের আলো ব্যালকনির অর্ধেকটা পর্যন্ত আলোকিত করছিল, বাকিটুকু সামান্য অন্ধকারই ছিল। আমার চোখের ভুল হতে পারে, সেই ছায়ামূর্তি অন্ধকারে মিশেও যেতে পারে। আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম, কিন্তু এদিক ওদিক ঘুরেও কিছু দেখতে পেলাম না। দুবার গলা তুলে গদাধরকে ডাকলাম, কিন্তু গদাধরের কোনো সাড়া এলো না। মনের মধ্যে অদ্ভুত একটা রাগ কেমন যেন বাড়তে লাগলো। আজ রাতে এই জমিদার বাড়ির মধ্যে আমি একা, আমি ছাড়া কেউ নেই। না, একটু ভুল বললাম, আমি ছাড়া আরো একজন আছে, তবে তাকে আমি দেখতে পাচ্ছি না। ওই জুতোর পায়ে হাঁটার শব্দ, লাঠির শব্দ আর আতরের গন্ধ দিয়ে সে নিজের উপস্থিতি বোঝাতে চাইছে আমায়। রমাকান্ত বাবু কিন্তু চুপ করে আমার কথা শুনছিলেন। তার মুখে একটা রহস্যময় হাসি, বেশ বোঝা যাচ্ছিল তিনি একজন পাকাপোক্ত গল্প শুনিয়ে। গল্প বলার জন্য যেমন ধৈর্য এবং প্রক্রিয়া জানতে হয়, তেমন গল্প শোনার জন্য আলাদা আলাদা ধরনের শ্রোতা থাকে। রমাকান্ত বাবু কিন্তু একবারও কথা বলে আমায় বিরক্ত করছিলেন না, বরং তিনি হাত তুলেই নিমাই বাবু আর বিধু বাবুকে থামিয়ে দিলেন। তারপর আমি তো তাকে আর দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতে তাকাতে বাইরের দিকে চেয়ে দেখি জমিদার বাড়ির গোটা পাঁচিলটা এখান থেকে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, জমিদার বাড়ির বাইরের মাটির রাস্তাটা এখান থেকে
চাঁদের আলোয় অস্পষ্টভাবে দেখা যায়। তার দুপাশে বড় বড় গাছের সারি। একটু এগিয়ে গেলে গ্রামের ধানের জমি। তারপর শুরু হয়েছে দিঘি। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ ধরে যেটা হয়ে গেল সেটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। এই গৌর হরিপুরের জমিদার বাড়িতে ইতিহাসের ছাপ খুঁজতে এসে আমি যে অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটা আমার মনের ভুল নাকি চোখের ভুল, নাকি জমিদার বাড়ি নিয়ে আমি একটু বেশি ভেবে ফেলেছি বলেই এমনটা হলো। একভাবে চুপ করে দাঁড়িয়ে ভেবে চলেছি। এমন সময় একটা ক্যাচ শব্দ শুনতে পেলাম, আর তার সাথে সাথেই সামনে তাকিয়ে দেখতে পেলাম চাঁদের অল্প আলোয় বাড়ির বাইরের দিকের অর্ধেক ভেঙে পড়া দুটো লোহার দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে। তারপরেই যা দেখলাম সেটা আমি আজ পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারিনি। সকালে দেখা সেই ঘোড়াবিহীন ঘোড়ার গাড়িটা চালাঘর থেকে কখন যেন বেরিয়ে এসে দাঁড়িয়েছে। সামনে কিন্তু একটু আগেও আমি গেটের দিকে তাকিয়ে দেখেছি, দুটো গেট শুধু খুলে যাচ্ছে, তার সামনেটা ফাঁকা। ওই ঘোড়ার গাড়িটা কখন গিয়ে দাঁড়ালো ওখানে? ঠিক তখনই একটা ঘোড়ার ডাকের শব্দ শুনতে পেলাম। অবাক হয়ে সেই জ্যোৎস্না মাখা আলোয় দেখলাম একটা নয় দুটো ঘোড়া সামনের দুটো পা তুলে অদ্ভুতভাবে চিৎকার করে খুরের শব্দের সাথে ক্যাচ ক্যাচ শব্দ করতে চলে গেল গ্রামের মাটির রাস্তা ধরে। অবশ্যই সে ঘোড়ার গাড়িটা তো অনেক পুরনো আপনি বলছেন, আর সেখানে কোনো ঘোড়াও ছিল না। তাহলে তাহলে ঘোড়া দুটো এলো কোত্থেকে? আমি তাকালাম বিধুবাবুর দিকে। হ্যারিকেনের আলোগুলো কমে এসেছে। বিধুবাবু, নিমাই বাবু, এমনকি রমাকান্ত বাবু পর্যন্ত আমার দিকে তাকিয়ে আছে। বন্ধ জানালার খিড়কিগুলো যেন অপেক্ষায় ছটফট করতে করতে জানালার পাল্লায় লেগে খটখট করে শব্দ করছে। বাইরে থেকে শিয়ালের ডাকটা আরো একবার ভেসে এলো। ঠান্ডা হাওয়াটা যেন ঘরের মধ্যে বাড়তে শুরু করেছে। আমি শালটা একটু জড়িয়ে নিয়ে আস্তে আস্তে বললাম, আমার চোখের সামনে দিয়ে দুটো ঘোড়া গাড়িটা টানতে টানতে গ্রামের রাস্তা ধরে অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বিশ্বাস করে উঠতে পারছিলাম না। যখন খেয়াল হলো, দেখতে পেলাম এই ব্যালকনির একদম কাছে এসে পড়েছি। ব্যালকনির খানিকটা অংশ ভাঙা, আর আমি সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। আর একটু দেরি হলে বোধহয় সেখান থেকে আমি নিচে পড়ে যেতাম। সেই আতরের গন্ধটা এবার যেন প্রবলভাবে পেলাম। মনে হলো আমার ঠিক পেছনটায় কেউ যেন এসে দাঁড়িয়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে পড়ছে। ঘাড়ের কাছটা কেমন শিরশির করে উঠল। চকিতে পেছনের দিকে তাকিয়ে আমি কিন্তু কাউকে দেখতে পেলাম না। আতঙ্কে বোধহয় আমার মুখ থেকে একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এসেছিল। এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে কাউকে লুকিয়ে থাকতে দেখতে পেলাম না বলে ঘোড়ার গাড়িটার কথা আবার মনে পড়ে গেল। কিন্তু গদাধর গেল কোথায়? আর গদাধরের বই বা গেল কোথায়?
তাড়াতাড়ি করে দোতলা থেকে নেমে এলাম বাইরের দিকে। একতলার দরজাটা ভেজানো ছিল, কোনো রকমে খুলে বাইরে আসতেই ঠান্ডাটা আরো চেপে ধরলো আমায়। শালটা আমার গায়ের উপর একদিকে পড়েছিল। কোনো রকমে সেটা জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে দাঁড়ালাম সেই চালা ঘরের কাছে। পুরনো ঘোড়ার গাড়িটা আর সেখানে নেই, এমনকি সেই ত্রিপলটাও নেই। বাইরের বড় লোহার গেটটা তখন হাওয়ায় দুলতে দুলতে ক্যাচ ক্যাচ শব্দ করছে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই দিকে। একটু আগে নিজের চোখে যা দেখলাম তা এখনো যেন আমার বিশ্বাস হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল আমি হয়তো চোখে ভুল দেখেছি, কিন্তু সেটাই বা কি করে হয়? আমার চোখের সামনে ঘোড়ার গাড়িটা তো এখন নেই, আর সেই ঘোড়ার গাড়িটা এখান থেকে কারোর একার পক্ষে সরিয়ে ফেলা সম্ভব নয়। একটা কথা হঠাৎ করেই মনে হলো, সেই ঘোড়ার গাড়িটা যদি বাইরে বেরিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আবার ফিরে আসবে। আর যখন সেটা ফিরে আসবে, আর তখনই আমি দেখতে পাবো ঘোড়ার গাড়িটাকে কে নিয়ে গেছিল। এমনটা মনে করে জমিদার বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাইরে একটা বড় গাছের কাছে এসে দাঁড়ালাম। এদিকটায় ভীষণ মশার উৎপাত। মশাদের ক্রমাগত আক্রমণ উপেক্ষা করেও একটা অদ্ভুত কৌতূহল বশে আমি দাঁড়িয়ে রইলাম। কানে আসছিল ঠান্ডা হাওয়ার শব্দ, তার সাথে দূর থেকে ভেসে আসা টুকরো টুকরো কিছু শব্দ। রাত জাগা কোনো পাখি কোথা থেকে যেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডেকে চলেছিল। অনেকক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। কতক্ষণ কেটে গেছে মনে নেই। হঠাৎ করে বাড়িটার দিকে তাকাতেই আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। দোতলার বারান্দার কাছে যেখানে আমি একটু আগে দাঁড়িয়েছিলাম, সেখানে কেউ একজন এসে দাঁড়িয়েছে। এত দূর থেকে ভালোভাবে বোঝা না গেলেও সেই ছায়ামূর্তির হাতে যে একটা লাঠি রয়েছে সেটা স্পষ্ট বোঝা যায়। তাহলে তাহলে কি গদাধর আমায় ভয় দেখানোর জন্য একটা লাঠি নিয়ে সেখানে এসে দাঁড়িয়েছে, নাকি নাকি গদাধরের কথা মতো সেই জমিদার বাবুর আত্মা আজ 70-80 বছর পর ফিরে এসেছে কোনো এক অদ্ভুত টানে? কিছু মনে করবেন না, গল্পের মাঝখানে কথা বলছি। কেন জানি না মনে হচ্ছে গল্পটা এখনো খানিকটা বাকি আছে, তাই না বাগুই মশাই? বাকি দুজন চুপ করে আমার গল্প শুনে চলেছিল। আমি সামান্য হেসে আবার বলতে শুরু করলাম। দাঁড়িয়ে থাকতে থাকতেই পিছন থেকে আবার শুনতে পেলাম সেই ঘোড়ার ডাক, আর তার সাথে ঘোড়ার গাড়ির চাকার শব্দ। চকিতে পেছনের দিকে ঘুরে তাকাতেই চাঁদের আলোয় আধো অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা সাদা কুয়াশা ঘিরে ফেলেছে সামনের মাটির রাস্তা। ঘোড়ার হর্ষধ্বনি, টং টং শব্দ আর গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ। অনেকক্ষণ তাকিয়ে রইলাম, কিচ্ছু নেই। বুকের ভিতর যেন নিজের হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি। তারপর অবাক হয়ে দেখি, ওটা কি? কুয়াশা ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে একটা জ্বলন্ত ঘোড়ার গাড়ি। গাড়িটা পুরো জ্বলছে, যেন মন কেরোসিন কেউ ঢেলে দিয়েছে ওর ওপর।
আর সেই ঘোড়ার গাড়ির দিক থেকে ভেসে আসতে লাগলো অনেকগুলো মানুষের চিৎকার। যেন মৃত্যু যন্ত্রণায় তারা চিৎকার করে চলেছে বাঁচার জন্য, আর তাদের চিৎকারের চারপাশের বাতাস মুখরিত হয়ে উঠল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে গেলাম সেই গাড়িটার দিকে। গাড়িটা তখনও ছুটে আসছে এদিকে। অসহায়ের মতো চিৎকার করে বলতে লাগলাম, গদাধর, ও গদাধর, তাড়াতাড়ি জল নিয়ে এসো, তাড়াতাড়ি জল নিয়ে এসো, গাড়িতে আগুন লেগেছে, গাড়িতে আগুন লেগেছে, গদাধর। কথা বলতে বলতে আমি একেবারে গাড়িটার সামনে গিয়ে পড়েছি। দুটো হাত তুলে চিৎকার করে বলতে লাগলাম, দাঁড়াও, দাঁড়াও, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও, দাঁড়াও, দাঁড়াও। অবাক হয়ে দেখলাম দুটো ঘোড়া একই গতিতে আমার দিকে এগিয়ে এলো। ঘোড়ার পেছনে কিন্তু কোনো সহিস বসে নেই। গাড়ির জানালার ভেতর থেকে দাউ দাউ করে বেরিয়ে আসছে আগুনের হলকা, আর তার মাঝেই দেখা যাচ্ছে কয়েকটা অসহায় হাত। আগুনের গোলাকার মতো গোটা জ্বলন্ত গাড়িটা ছুটে আসছে আমার দিকে। গাড়িটা আমার একদম কাছে এসে পড়েছে। আমি পেছনের দিকে ছুটে পালাবার চেষ্টা করতে গিয়ে বুঝলাম আমার পা দুটো যেন মাটির সাথে কেউ আটকে দিয়েছে। ঘোড়ার গাড়িতে ধাক্কা লাগলে কি মানুষ মরে? হ্যাঁ, মরে বলেই তো শুনেছি। এমনকি না মরলে ওই আগুনের হলকায় তো পুড়ে মরতেই হবে। গাড়িটা হুড়মুড় করে এগিয়ে এলো একেবারে আমার সামনে। আমি একেবারে গাড়িটার মাঝখানে পড়ে গেলাম। পলকের মধ্যেই আমার দুপাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল দুটো ঘোড়া। এক পলকের জন্য যেন দেখতে পেলাম আমি গাড়ির ভেতরে আমার চারিদিক ভাটার মতো গনগনে লাল, তার মধ্যে আদ্যপ্রান্ত পড়তে পড়তে ছটফট করছে চারজন যুবক। এমন একটা উষ্ণতা অনুভব করছি আমার সারা শরীরে। বলতে যতক্ষণ লাগলো তার থেকেও অর্ধেক সময়ের মধ্যে ঘোড়ার গাড়িটা আমার শরীরের ভেতর দিয়ে ভেদ করে বেরিয়ে গেল, যেন আমি হাওয়ায় তৈরি। কিন্তু সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকাতেই দেখলাম কোথাও কিছু নেই। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। দু হাতে নিজের মাথাটা চেপে ধরে ওখানেই বসে পড়লাম। সম্বিত ফিরল গদাধরের ডাকে। স্যার, আপনি ঠিক আছেন তো স্যার? আপনি ঠিক আছেন তো? আমায় একবার ডাকতে পারতেন তো। শুধু শুধু একা একা বাইরে বেরিয়ে এলেন কেন? আপনাকে বললাম না, রাতের বেলা বাইরে বেরোনোটা ভালো নয়। গদাধর, গদাধর, তখন কি তুমি আমায় ওই ঘোড়ার গাড়িটার কথাই বলতে চাইছিলে? গদাধর কেমন যেন ধরা গলায় বলল, ও, আপনি তাহলে ওই ঘোড়ার গাড়িটা দেখেছেন? অনেকেই দেখতে পায় স্যার। যারা এখানে নতুন আসে তারা অনেকেই দেখতে পায়। জমিদার বাবু তাদের সবাইকেই তার ঘোড়ার গাড়িটার ওই শেষ পরিণতি দেখায়। এখন ঘরে চলুন স্যার, আপনাকে কাল সকালে সব বলবো। চলুন, ঘরে চলুন। আমি থামতে এবার রমাকান্ত বাবু বললেন, গাড়িটা আপনার শরীর ভেদ করতেই হাওয়ায় অদৃশ্য হয়ে গেল? মানে আপনি বলতে চাইছেন ওইটা আসলে একটা ঘোড়ার গাড়ির ভূত? আমি কিছু বলতে চাইছি না। আসলে যা ঘটেছিল তাই আপনাদের বললাম। এবার আপনি গল্পটা যেভাবে নেবেন। তবে পরদিন সকালে গদাধরের কাছ থেকে আরো একটা ব্যাপার জানতে পেরেছিলাম। আমাদের দেশ তখন ব্রিটিশ সরকারের অধীনে। তবে বাংলা আর পাঞ্জাবের নতুন প্রজন্ম তাদের তখন নাকে দম দিয়ে ঘোরাচ্ছে। দেশের শহরে শহরে, গ্রামে গ্রামে কুইট ইন্ডিয়া মুভমেন্টের কারেঙ্গে বা মরেঙ্গে রব। প্রতিঘাতে বেড়েছে ব্রিটিশারদের অত্যাচার। চারিদিকে চলছে অরাজকতা, ক্র্যাকডাউন আর এনকাউন্টার। ঘরে ঘরে তরুণ যুবকেরা রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে।
তা এমন পরিস্থিতিতে একদিন একেবারে কাক ভরে জমিদার মশাইয়ের বোন তার দাদার কাছে এলো তার 4 বন্ধুকে নিয়ে। 4 জনেরই তরুণ বলিষ্ঠ দেহ, আদব কায়দায় শিক্ষার ছাপ স্পষ্ট, মুখ চোখ শান্ত অথচ একটা দৃঢ় প্রতিজ্ঞ ভাব। এদের না চিনলেও এরা যে কি পদার্থ তা বুঝতে খুব একটা দেরি হলো না জমিদার মশাইয়ের। এগুলোর জন্যই হয়েছে যত সমস্যা। এদের জন্যই আজ দেশ থেকে লোক পেতে চলেছে সভ্য ব্রিটিশ আদব কায়দা। এই জমিদারিটাও গেল বলে এদের জন্য। যত সব ছোট লোক ছিনতাইবাজ ভিখারির দল। মনে মনে এমনটা ভাবলেও মুখে কিছু প্রকাশ করলেন না তিনি। উল্টে তাদের আশ্রয় দিলেন, আশ্বস্ত করলেন যে তিনি নিজে দায়িত্ব নিয়ে তাদের গতিবিধির খবর গোপন রাখবেন। কিন্তু তার কথা যে স্রেফ মিছরির ছুরি, সেটা এরা কেউ ধরতে পারল না। জমিদার মশাইয়ের বোন এবং সেই বিপ্লবী বৃন্দ আশ্বস্ত হয়ে লোকচক্ষুর আড়ালে এই বাড়িতে কিঞ্চিত ঠাঁই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বহুদিন একটা আস্তানা ছাড়া লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে। জমিদার মশাই তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না, অবশ্যই রেখে ঢেকে। কিন্তু এর তলে তলে যে কি মারাত্মক ষড়যন্ত্রটাই না ফেঁদেছিলেন তার আঁচও পেতে দেননি কাউকে। কাজকর্মের ফাঁকে সদর শহরে গিয়ে তিনি সুপার সাহেবের সাথে রফা করে এলেন। তার বাড়িতে গোপনে আশ্রয় নিয়েছে 4 বিপ্লবী। কোনো রকমে এদের যদি সরকার বাহাদুরের হাতে তুলে দেওয়া যায়, তাহলে রায় বাহাদুর না পেলেও ইংরেজদের নেক নজরে থাকা যাবে, সেটাই বা কম কি। তার দিন কতক পর তিনি এসে সেই 4 যুবককে বললেন যে তিনি তার খাস লোকের মারফত খবর পেয়েছে যে আজ রাত্রে এই বাড়িতে ইংরেজরা চড়াও হবে। তাদেরই খোঁজ করার জন্য তারা বোধহয় কোনোভাবে খবর টবর পেয়ে গেছে। তাই 4 জনকে জমিদার মশাই চুপচাপ নিজের গাড়ি করে বিকেলের মধ্যেই এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই গাড়ি তার খুবই প্রিয় এবং এই তল্লাটে সবাই চেনে। সেই গাড়ি করে তাদের বার করে দিলে কেউ খুনা করেও টের পাবে না। জমিদার মশাইয়ের ওপর এতদিনে বেশ ভরসা জন্মেছে এই 4 যুবকের। তারা তার কথা বিশ্বাস করল এবং রাজিও হয়ে গেল। কথা মতো বিকেল নাগাদ ফিটন গাড়ি 4 যুবক সমেত বেরিয়ে গেল জমিদার বাড়ি থেকে। তবে সকলে জানলে কোনো খাস কাজে সে গাড়ি সদরে যাচ্ছে। জমিদার মশাই গাড়ির জানালাগুলো একেবারে খিল মেরে আটকে দিয়েছিলেন, আর ওরা ওঠার পর দরজাখানাও বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলেন। এরপর ইংরেজরা কি করেছিল জানো? ওই 4 জন জ্যান্ত যুবক সমেত গোটা গাড়িটা জ্বালিয়ে দিয়েছিল। জমিদার বাড়ি থেকেই আসলে গাড়ির সহিস হয়েছিল ইংরেজদের এক গুপ্তচর। মাইল 10 দূরে কোনো বন বাদারে ইংরেজ পল্টন আগে থেকেই জড়ো হয়ে সব ব্যবস্থা করে রেখেছিল। তবে এই কাজের পর জমিদার রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন কিনা তা তখনও নথিপত্র ঘেটে জানতে পারিনি। তবে নতুন একখানা ঘোড়ার গাড়ি পেয়েছিলেন বটে। এই ঘটনার পর কয়েকদিন কেটেছে।
জমিদার মশাইয়ের বোন এই ঘটনার কথা শুনে রীতিমতো ভেঙে পড়েছে। জমিদার বাবু কুমিরের মতো তার সামনে দুফোঁটা চোখের জল ফেলে বললেন যে মাঝ রাস্তা থেকেই তার গাড়িখানা বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইংরেজ সরকার। কিন্তু কথায় বলে না যে পাপ পাপ কেউ ছাড়ে না। দিন কতক পর হঠাৎ করে মাঝরাতে সত্য পাওয়া গাড়িখানায় নিজেই আগুন ধরিয়ে দিয়ে দোতলার বারান্দায় উঠে সোজা ঝাঁপ দিয়ে পড়লেন জমিদার মশাই। গাড়িখানাকে বাঁচানো গেলেও জমিদার বাবুকে আর বাঁচানো যায়নি। যাই হোক, এইসব ঘটনা শোনার পর পরদিন সকালে সূর্যের আলো উঠতেই ত্রিপল সরিয়ে গাড়িটা আমায় দেখিয়েছিল গদাধর। সেই ফিটন গাড়িটার গায়ে কালো পুড়ে যাওয়ার দাগ দেখে বোঝা যায় গাড়িটায় একসময় আগুন ধরেছিল বটে, পরে মেরামত করা হয়েছে। তবে আরো যেটা বোঝা গেছিল সেটা হলো এই গাড়িটা কখনোই গ্রামের রাস্তায় চলতে পারে না, কারণ গাড়িটার দুটো চাকার এক্সেল একেবারে জং ধরে শক্ত হয়ে গিয়েছে। আমি গল্প শেষ করতে বিধুবাবু বলে উঠলেন, আপনি তো এখানেই আছেন কয়েকদিন, আপনার ঝুলিতে তো এমন অনেক অভিজ্ঞতা আছে। তাহলে তাহলে কাল আরও একটা গল্প হোক নাকি? বিধুবাবুর কথার উত্তরে কিছু বলার আগেই বাইরে থেকে কাক ডেকে উঠল। তাই শুনে রমাকান্ত বাবু বললেন, ভোর হয়ে এসেছে, এখন আর বসে থেকে লাভ নেই, চলুন। বাগুই মশাই, বেরিয়ে পড়ি। ভালো খেজুরের রস খাওয়া যাবে, কাল নয় আবার নতুন করে একটা গল্প শোনা যাবে। হ্যাঁ, কেমন? বাইরে বেরিয়ে আসতে দেখতে পেলাম পূবের আকাশ ফর্সা হয়ে আসতে শুরু করেছে।